কেন কেন ছবিটা প্রেক্ষাগৃহতে পেল না সেভাবে? আমার বোকামোর জন্য। কোয়ালিটি অর্থাৎ ছবির মান সেটা নির্ধারণ করবে ছবি পাওয়ার জায়গা। ইউটিউবটা তো মাদার অফ অল ওটিটিস। কাদা তো ছুটতেই থাকবে লোকজনের। 16ই আগস্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ভটভটি। এই ছবি যদি রূপকথা বলেন রূপকথা, যদি বলেন বাস্তব, বলতে পারেন ভটভটি কল্পনা এবং বাস্তবের এপিঠ আর ওপিঠ। ঠিক ভটভটি কোন কথা বলে? বাস্তবের কথা বলে, রূপকথাকে বাস্তবে নিয়ে আসার কথা বলে, নাকি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রূপকথার রাজ্যে ভেসে বেড়ানোর কথা বলে? ঠিক কোন কথা বলে ভটভটি, সেই নিয়ে আমরা আজকে আড্ডা দেব। আমার সঙ্গে রয়েছেন ভটভটির পরিচালক তথাগত মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় এবং ঋষভ বসু। সো 16ই আগস্ট ভটভটি রিলিজ করে গেছে ইউটিউব চ্যানেলে এবং 1.5 লক্ষ মানুষ দেখে ফেলেছেন। কিন্তু একটা প্রশ্ন, তুমি হয়তো এই প্রশ্ন আগেও ফেস করেছো, আমারও করতে ইচ্ছে করছে, যে এইভাবে একটা এক্সপেরিমেন্টাল, তোমার প্রথম ছবি হিসেবে যথেষ্ট এক্সপেরিমেন্টাল ছবি ওটিটি প্ল্যাটফর্ম কেন পেল না? 2022-এ যখন ভটভটি রিলিজ করে, তারপর যা যা হ্যাসেল হয়েছে, যা যা হয়েছে সেটা নিয়ে আর বুঝছি না, কিন্তু খুব বেশি দিন তো হলে থাকেনি। প্রচুর প্রশংসা পেয়েছে কিন্তু হলে বেশি দিন থাকেনি, যার ফলে স্যাটেলাইট এবং ওটিটি যারা রয়েছে কলকাতায়, তারা যে অফারটা আমার প্রডিউসার প্রতীক এবং সৌম্যকে করেছিল, সেগুলো প্রতীকের মনে হয়েছিল এতটা অ্যাম্বিশাস একটা প্রজেক্ট যে বাজেটে বানানো, সেই তুলনায় প্রতীকের মনে হয়েছিল অন্য কাউকে এত কম টাকায় ছবিটা ছাড়বে না। এবং ফাইনালি ওয়েট করতে করতে 2 বছর কেটে যায় এবং পারিয়ার পার্ট প্রডিউসার প্রতীক অভিনবর সাথে, তো পারিয়া রিলিজ করে, সাকসেস পায়, ওটিটিতে রিলিজ করে, সেখানে আরও বেশি মানুষ দেখে, প্রচুর প্রশংসা হয়। তখন প্রতীক, আমি, সৌম্য, আমরা সবাই মিলে ঠিক করি ভটভটি মানুষের কাছে পৌঁছানো দরকার। কিন্তু প্রতীক তো এমন কাউকে দেবে না যে কম টাকার বিনিময়ে দেবে না। প্রতীকের বিশ্বাস যে আমি ফ্রিতে মানুষকে দেখাতে রাজি আছি, এবং সেখান থেকে প্রতীকের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে প্লুটো মিউজিক, সেখানে দেওয়ার পরিকল্পনা আমরা করি এবং ফাইনালি রিলিজ করে 16 তারিখে। এই ছবিটা যখন তুমি করবে বলে মনস্থির করেছিলে তখন একটা ম্যাজিক রিয়েলিজম নিয়ে ছবিটা, তাই তো? তোমার প্রথম ছবি, যথেষ্ট এক্সপেরিমেন্টাল ছবি একটা, তো কোথাও তোমার মনে হয়নি যে প্রথম ছবি হিসেবে আমি এটা করতে যাচ্ছি, দর্শক বুঝতে পারবেন তো, বা দর্শককে বোঝাতে পারবো তো? ভটভটি যারা দেখেছেন তারা সবাই জানেন ভটভটি একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা। এবার তার মধ্যে ম্যাজিক রিয়েলিজম আছে, এবার সেই ব্লেন্ডিংটাই তো একজন পরিচালকের কাজ। এবং আমার ছবিতে আমি সবসময় চেষ্টা করি যে আমি নতুনভাবে এক্সপ্লোর করবো নিজেকে, এবং আমার অভিনেতারা, আমার টেকনিশিয়ানরা নিজেদেরকে এক্সপ্লোর করবে। তো ভটভটি আমার কাছে খুব সেফেস্ট প্রজেক্ট ছিল আমার প্রথম ছবি হিসেবে, কারণ আউট অ্যান্ড আউট কমার্শিয়াল আমার মনে হয়েছিল, আমার অভিনেতাদের মনে হয়েছিল, এবং যারা এখনও যারা দেখছেন তারা আনন্দ পাচ্ছেন। এবং ইউটিউবে আসার ফলে হয়েছে কি, কোনো ক্লাস বিভাজন হয়নি। অনেক সময় অনেক স্তরের মানুষ তো ওটিটি সাবস্ক্রাইব করতে পারেন না, কিন্তু ইউটিউব সবাই দেখেন, সব স্তরের মানুষ দেখেন, যারা খেটে খাওয়া দিনমজুররাও দেখেন, আবার কর্পোরেট সেক্টরে কাজ করা মানুষও দেখেন। ফলে সেই সাধারণ মানুষরা দেখছে কিন্তু, এবং তারা কিন্তু হয়তো এই পরিস্থিতির জন্য ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় খুব বেশি লিখছেন না, কিন্তু তারা কমেন্ট সেকশনে কিন্তু জানাচ্ছেন তাদের কেমন লাগছে, এবং তাদের কথাবার্তা কিংবা তাদের বলার প্রকাশভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে তারা খুবই সাধারণ স্তর থেকে ছবিটা দেখছেন, এবং দেখে কিন্তু তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। এছাড়া ইন্ডাস্ট্রির প্রচুর মানুষজন, বন্ধুবান্ধব, পরিচালক, যারা ছবিটা সে সময় দেখেননি, তারা মেসেজ করছেন, ফোন করে জানাচ্ছেন। ইনফ্যাক্ট ঋষভ, বিবৃতি সবার কাছেই রেসপন্স রয়েছে আর কি। তো আমার মনে হয় যে ভটভটির যে সময় রিলিজ করেছিল আরো 5টা ছবির সাথে, সেই টাইমিংটা যদি না হতো, হয়তো আরো বেশি মানুষের কাছে পৌঁছতো, কিংবা হয়তো ভটভটির এটাই ভবিতব্য যে ইউটিউবের হাত ধরে ভটভটি গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে। যেখানে এটাতে দেখানো হয়েছে যে জাহাজ বস্তির একটা লাইফ, তো তুমি নিশ্চয়ই সেখানে গেছো, সেরকম জায়গায় গেছো, তাদের জীবনটা খুব কাছ থেকে দেখেছো, তাদের যাপনটা কাছ থেকে দেখেছো। ঠিক কোন ছবিটা তোমার চোখে ধরা পড়েছে পরিচালক হিসেবে? আমি বাচ্চাদের নিয়ে এর আগে একটা ছবি বানিয়েছিলাম জিওডেসি বলে, সেটা বস্তির 2 বাচ্চাকে নিয়ে, সন্দীপন চট্টোপাধ্যায়ের একটা গল্পের আদল নিয়ে। আমি যেখানে থাকতাম আগে গলফ ক্লাব রোডে, তার অপোজিটে একটা বস্তি আছে, ঝোড়ো বস্তি, খুব নাম করা, শুটিং হয়। তো আমি ওখানকার ছেলেদের সাথে মিশেছি, তারা রাত্রিবেলা পুলিশের হাতে ধরা পড়লে আমাকে ফোনও করেছে। আমি দেখেছি কাছ থেকে, আমার মতো করে অবজার্ভ করেছি। কিন্তু ভটভটি শুধুমাত্র নিছক বস্তির গল্প তো নয়, সেই বস্তির মধ্যে স্বপ্ন দেখতে থাকা একটি ছেলের গল্প, যে চরিত্রটা ঋষভ করে ভটভটি, যেটা আমারই কোথাও হয়তো আমার মাথার একটা অংশের বিন্যাস সেই চরিত্রটা। তো যে বস্তির আদলটা তৈরি করেছি সেটা কিন্তু ওই ঝোড়ো বস্তি, কিংবা আমি যখন ছোটবেলায় মাঠে খেলাধুলো করেছি তখন
তখন তো কোনো ক্লাস বিভাজন থাকে না, সব স্তরের মানুষরাই আমার বাড়ির সামনে মাঠ, ফলে বস্তির ছেলেপিলেরাও আমাদের, যারা বস্তি থাকেন সেই ছেলেপিলেরাও আমাদের সাথে এসে খেলছে, আবার বড় লোকের ছেলেপিলেও খেলছে, আমরা মধ্যবিত্তরাও খেলছি, ফলে তাদেরকেও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। ফলে আমি মেলামেশার ক্ষেত্রে কখনোই কোনো ব্যারিয়ার রাখি না, আমি সবার সাথেই কথা বলার চেষ্টা করি, তাদের গল্পটা শোনার চেষ্টা করি। ফলে এই চরিত্রগুলো আমার খুব চেনা, মানে আমি কখনো আমি এমন কিছু কাজ করিনি, আমি অচেনা মানুষদের নিয়ে কোনো ছবি বানাইনি। কালকে যদি আমি গ্রামের ওপর কোনো ছবি বানাই, আমি কিন্তু দেখাবো যে আমার চোখ দিয়ে গ্রামটাকে দেখাবো। হ্যাঁ, মানে আমি এইভাবে ছবিটাকে প্রজেক্ট করবো না যে আমি গ্রামে বড় হয়েছি কিংবা গ্রামের কোনো বড় হওয়া কোনো ছেলের চোখ দিয়ে, কারণ আমি গ্রামে বড় হইনি, আমি দেখাতেই পারবো না। এই ভটভটির যদি পার্সপেক্টিভটা একটু গভীরে গিয়ে দেখা যায়, ছবিটা আমরা ভটভটির চোখ দিয়ে দেখি, ছবিটা আমরা এরিয়ালের চোখ দিয়ে দেখি, কখনো বস্তির পয়েন্ট অফ ভিউ থেকে ছবিটাকে দেখি না। এবং জাহাজ বস্তির মানুষরা কিন্তু একটা জায়গায় ঋষভ বলে, এরা সবাই জাহাজে করে এসেছিল, সব ঋষভ বিশ্বাস করে যে চরিত্রটা ঋষভ করে, এরা সবাই উদ্বাস্ত এবং এরা হয়তো কোনো ওপার বাংলা থেকে এসছে এবং এদের মধ্যে অনেকেই বাংলা ভাষায় কথা বলেন। তো খুব স্বাভাবিকভাবেই জাহাজ বস্তির একটা পলিটিক্যাল সিনারিও রয়েছে এবং একটা পলিটিক্যাল কমেন্ট্রি রয়েছে ছবির শুরু থেকে, যেখানে জাহাজ বস্তির বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে দুর্গাপুরে, অর্থাৎ তাদেরকে তুলে দিয়ে এখানে মাল্টিপ্লেক্স তৈরি হবে। ভটভটির অরিজিনাল কাট ওয়াজ 3.5 ঘন্টা, এখন যেটা আমরা দেখতে পাবো 2 ঘন্টা 40 মিনিটের ছবি, এবং আমার কাট ছিল 3 ঘন্টার, যেটা হলে রিলিজের জন্য রাখা সম্ভব হয়নি আমাদের এখানে। 3 ঘন্টার ছবি হলে টাইমিং, শো টাইমিং পাওয়া, এমনি পাইনি, সেটা পরে কথা। পাওনি, এই যে পাওনি, এখানেও তো একটা বড় প্রশ্ন। তোমার মানে মনে হয় কেন কেন ছবিটা প্রেক্ষাগৃহতে পেলো না সেভাবে? আমার বোকামোর জন্য। আমার বোকামোটা এখানেই, কারণ আমি বিশ্বাস করেছিলাম যে কোয়ালিটি অর্থাৎ ছবির মান সেটা নির্ধারণ করবে ছবি পাওয়ার জায়গা, ব্যবসা নয়। মানে ব্যবসা মানে আমি বলছি, একটু ব্যাখ্যা করে বললে হয় যে দেখুন, এই বিজনেসে যারা 15 বছর 20 বছর ধরে করছে, যাদের ছবি আমাদের সাথে রিলিজ করেছিল, আমি ভেবেছিলাম আমাদের ছবির কোয়ালিটি দেখে ডিস্ট্রিবিউটাররা তাকে শো দেবে, কিন্তু আসলে ব্যবসার নিরিখে যারা 15-20 বছর ধরে ছবি রিলিজ করছে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবে আমাদের ছবিটা, আমি যদি 15-20 বছর কাজ করতাম, আমাকে প্রায়োরিটি দেওয়া হতো। তো আমার প্রযোজকরাও নতুন ছিলেন, আমিও নতুন ছিলাম, ফলে সেই ক্ষেত্রে একটা মস্ত বোকামো হয়েছে তাদের সাথে রিলিজ করাটা, সেটা অনস্বীকার্য। আমি তখন বুঝিনি আমার প্রথম ছবির ক্ষেত্রে, আমি ভেবেছিলাম আমরা একটা কোয়ালিটির ছবি বানিয়েছি, যে ছবিটা আমরা বিশ্বাস করছি ছবিটাতে কোয়ালিটি আছে, দর্শক অন্য কিছু ভাবতে পারেন, তো সেই ছবিটাই হয়তো প্রায়োরিটি পাবে, কিন্তু সেইটা প্রায়োরিটি পাইনি। এবার সেটা আমার মনে হয় আমাদের বোকামো, রং টাইমে রিলিজ করেছি। বাট যদি রং টাইমে রিলিজ না করতাম, আজকে ভটভটি হয়তো কোনো ওটিটিতে রিলিজ করতো। এই ইউটিউবটা তো মাদার অফ অল ওটিটিজ, যখন কোনো ওটিটি ছিল না তখন সাউথ ইন্ডিয়ান সিনেমা কিন্তু আমরা ওটিটিতেই দেখে বড় হয়েছি আর কি। হ্যাঁ, মানে 2010-11-তে আমরা মাগাধীরার মতো ছবি দেখছি ইউটিউবে, কারণ তখন সাউথ ইন্ডিয়ান সিনেমা ওটিটিতে নেওয়া হতো না। তো আজকে সাউথ ইন্ডিয়ান সিনেমা কোথায় পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সময় বাংলা সিনেমা যা যা এই সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে রিমেক হচ্ছিল, ফ্লপ করছিল, কারণ লোকেরা ইউটিউবে দেখে ফেলেছিল। তো ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে খেটে প্রমাণ করতে হবে তুমি কি করেছো। এটা এই নয় যে তুমি কোনো সোর্স লাগালে কিংবা হলের টিকিট কেটে ফেললে, 10টা অডিয়েন্সকে পাঠিয়ে দিলে, এইসব ইউটিউবে হবে না আর কি। মানে তোমার যদি ওই যে ইউটিউবেও ভিউ কেনা যায় না, তার তো কোনো লাভ হবে না, তোমার বোঝা যায় তুমি ভিউ কিনলে। তো এখানে ইউটিউব হচ্ছে সেই খোলা মার্কেটটা, যেখানে তোমাকে তোমার যোগ্যতাতে তোমার ভিউটাকে অর্জন করতে হবে। তো তোমার কি এটা নিয়ে কোনো আক্ষেপ হয় এখন এই সময় দাঁড়িয়ে, নাকি মনে হয় যে না, যা হয়েছে ভালোই হয়েছে? আক্ষেপ তো জীবনের পাতা উল্টালে, পেছন দিকে তাকালে সব কিছু নিয়ে আক্ষেপ হয়, আবার কোনো কিছু নিয়ে আক্ষেপ হয় না। কারণ আক্ষেপ শব্দটাই আসলে জীবনে সেই সময় কোন পরিস্থিতিতে আছি তার উপরে নির্ভরশীল। আমরা কোন মানসিক স্থিতিতে রয়েছি তার উপরে ডিপেন্ড করা আক্ষেপ। মানে যদি আজ থেকে আমাদের ইন্টারভিউটা 1 মাস আগে হতো, আমরা বলতাম, সবাই 3জনই বলতাম যে ভটভটি নিয়ে আমাদের আক্ষেপ আছে। এখন ইউটিউবে সবার কাছে পৌঁছে গেছে, আমাদের কাছে এখন আক্ষেপ নেই, সবার কাছে এটা দেখা যাচ্ছে। এটা না, পুরোটাই সিচুয়েশনাল। তবে আমি একটা কথাই বলবো যে জীবনের সবকিছুর ভালো দিক খারাপ দিক তো একই সাথে চলে, পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের মত পাল্টাই। তো এই মুহূর্তে ভটভটি নিয়ে আক্ষেপ নেই, কারণ সবার কাছে পৌঁছে যাচ্ছে। বিবৃতির আজকে একটু শরীরটা খারাপ, জলপরি হলে একটু ঠান্ডা তো লাগবেই, কিন্তু জলপরিদের কি সত্যি ঠান্ডা লাগে? তারা তো সারাক্ষণ জলের নিচেই থাকে। না, জলপরিতে ঠান্ডা লাগতে নেই, মিছিলে গিয়ে ভিজলে ঠান্ডা লাগে বোধ হয়। আন্ডার দ্য ওয়েদার। তো এই যে যখন আমি এটা ঋষভের কাছেও প্রশ্ন করছি, যখন এই গল্পটা তোমাদের কাছে ন্যারেট করা হলো, তখন তোমরা ব্যাপারটাকে কিভাবে ভিজুয়ালাইজ করলে? ভিজুয়ালাইজ করা তো অভিনেতাদের একটা কাজ। আমার মনে হয় যে শুটিং ফ্লোরে যাওয়ার আগে একটা ইমাজিনেশন থাকে তাদের চোখে বা ভাবনায়। আমার স্ক্রিপ্ট রিডিং এর দিন মনে হচ্ছিল যে খুব ভালোই তো নারেশনটা হলো, খুব ভালোই তো নারেশনটা হলো, এটা এইভাবেই হলে খুব ভালো লাগবে। আমার কোনো আশা, আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে যেটা আমি শুনছি সেটা হতে পারে, কারণ আমার পুরো একটা আলাদা, আমি একটা বাবলে বাস করতাম তখন।
শুটিং করতে করতে আমি দেখছি যে যা আমি পাতায় পড়েছি ওইটা ক্যাপচার হচ্ছে, আমি ওইটা করছি। এটা খানিকটা আমি ওয়ার্কশপের টাইমেই ফিল করেছিলাম যে আমি কিভাবে চেঞ্জ হচ্ছি, কারণ বিবৃতি আর এরিয়ালের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। ভাবনা চিন্তা কিভাবে জীবনযাপন করে সবকিছু। বডি ল্যাঙ্গুয়েজ আসল সত্যিটা হচ্ছে বিবৃতি ভেবেছিল যে বিবৃতি একটি বি গ্রেডের ছবিতে অভিনয় করছে, যেখানে রিহার্সাল হচ্ছে আর কি। কারণ এ গ্রেডের ছবিতে তো রিহার্সাল হয় না, এ গ্রেডের ছবিতে আজকে আলোচনা হয়, পরের দিন শুটিং হয়। তো আমরা একটি বি গ্রেডের ছবি করছি, তাই জন্য এত রিহার্সাল হচ্ছে। যেদিনকে রেড রোডে একটা 22 কিডের সিন হচ্ছে, দেখি বিবৃতি কাঁদছে। তো ঋষভ জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তখন আমাকে বিবৃতি বলছে আমি না বুঝতে পারিনি যে ছবিটা এত বড় হচ্ছে আর কি। আর কিছু বলা ঋষভ না? আমি ভটভটির স্ক্রিপ্টটা ভটভটি শুটিং হওয়ার অনেক আগে শুনেছিলাম আর কি, তথাদার সাথে তখনই আমার প্রথম পরিচয়। এবং আমি তখন না মানে ওরকম ভাবনা চিন্তার জায়গা ছিলাম না যে কি ভাবছি, একটা চরিত্র পেয়েছি, এটা যেন তেন প্রেক্ষানো করতে হবে আর কি, নিজের জায়গা তৈরি করতে হলে। হ্যাঁ, যথেষ্ট ডিফারেন্ট। ডায়ালেক্ট রয়েছে, সেই ডায়ালেক্টটাও কিন্তু আমরা তো ওভাবে কথা বলি না অ্যাকচুয়ালি এবার সেইটা আমরা ভাবিনি, মানে আমি ইনিশিয়ালি ভাবিনি ভটভটি কিরকম হবে। সেটা যেরকম বলছিলাম, আমরা একটা রিহার্সাল প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং প্রথম কিছুদিন আমি নিজেও হাতড়াচ্ছিলাম যে ভটভটি কি, আমার কাছে ক্লিয়ার ছিল না। তারপরে আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয় যে আমরা সাদা পাতায় লিখে নিয়ে আসবো আমাদের কাছে আমাদের চরিত্রগুলো কিরকম। সেখানে বিবৃতি প্রায় একটা ডিজার্টেশন পেপার লেখে, আর আমার মনে আছে আমি ঠিক এক পাতাই লিখেছিলাম আর কি, মানে সেটা একটু পুনেমি করে। কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে এবার ডিরেক্টরের ভিশনটা যখন সে আমাদেরকে দেখাতে শুরু করলো, আমরা না ছবিটা রিহার্সাল প্রসেসে দেখতে শুরু করলাম যে ছবিটা আচ্ছা এইটা হচ্ছে। এবং সেটা না একটা কালেকটিভ প্রসেস, মানে আমাদের আমরা যখন রিহার্সাল করছিলাম সেখানে হয়তো বিবৃতি কোনো রকম একভাবে একটা ডায়লগ বললো, সেটাতে রিয়াক্ট করে হয়তো আমি কিছু বললাম, সেই করে ভটভটির একটা দিক বেরিয়ে এলো। তো আমার মনে হয় এটা একটা অদ্ভুত জার্নির মতন হয়েছে আমাদের কাছে, যে আমরা না কিছুই ভাবিনি যে কিরকম হবে কি হবে, এগুলো কিচ্ছু ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেনি। তখন ওই কাজ করার আনন্দটা এবং এইরকম দুটো চরিত্র ভটভটি এবং এরিয়েল, যেই ধরনের চরিত্র হয়তো সচরাচর এই মুহূর্তে বাংলা ছবিতে উঠে আসছেন। নিশ্চয়ই এবং এই মুহূর্তে বাংলা ছবিতে এই ধরনের চরিত্র খুব বেশি লেখা হয় না। আমার কাছে কিছুটা সহজ ছিল কিছু অবজারভেশন, কারণ আমি উত্তর কলকাতায় বড় হয়েছি, আমি আশেপাশে এরকম প্রচুর ছেলে দেখেছি যারা এরকম আর কি, মানে একটু পাগল পাড়া, একটু আত্মহারা এই ধরনের ছেলে মেয়ে দেখেছি। তো সেই জন্য আমি তারা কি ভাবছে তাদের সাথে আমি কথা বলতাম, কি হচ্ছে এমনি কথা বলতাম। তাদেরকে বলিনি আমি ছবিতে অভিনয় করছি, তোদেরকে দেখে আমি তোদের ক্যারেক্টারাইজেশনটা ঝেড়ে দেবো, এটা বলিনি। কিন্তু হ্যাঁ, আমি ওদের অবজার্ভ করতাম এবং দেখতাম যে ওদের চিন্তাধারাটা কি। এবং এক সংখ্যক মানুষ আছে যাদেরকে দেখলে হয়তো আমরা এখানে একটা ঠান্ডা কফি শপে বসে আমরা সিম্প্যাথি করি, তাদের জীবনে খুব আনন্দ আছে, কিন্তু তারা হয়তো দিন গেলে হয়তো কোনোদিন তাদের 100 টাকা রোজগার হয়, কোনোদিন 1 পয়সাও রোজগার হয় না, কিন্তু তারা আনন্দে আছে, তারা এই পৃথিবীর আনন্দটা সবটা চেটেপুটে উপভোগ করছে। তো আমার মনে হয় এই ছবিটার প্রসেসে আমরা সবাই সেটাই করেছি। এবং এখনো ভটভটি নিয়ে তুমি জিজ্ঞেস করলে প্রথমেই তথাদাকে যে আক্ষেপ, এইসব যা চয়েসেস আমরা সবাই মিলে করেছি, যা রেজাল্ট আমরা সবাই মিলে পাবো। কিন্তু ভটভটি যে এই ব্যাপারটা যে ঠিক আছে আমাদের হয়নি, হলে সেই সংখ্যক হল পাইনি, আজকে ইউটিউবে রিলিজ হয়েছে, ওটিটিতে রিলিজ হয়নি, আমরা সেটা নিয়ে খুশি, আমরা সেটা নিয়েই আত্মহারা হয়ে থাকবো। তো আমার যেটা মনে হয় তথাই তো তোমাদের কাছেও প্রশ্ন, কারণ তোমরা তো শুটগুলো করেছো, ভিএফএক্স এর ব্যবহার এখানে আছে, কিন্তু পুরোটা তো ভিএফএক্স নয় বোধহয়। জলের তলায় আমরা অনেক দৃশ্য আছে, সেগুলোকে কিভাবে তোমরা অভিনেতা হিসেবে করেছো? ওদের তো মানে ট্রেনিং হয়েছিল, স্কুবা ডাইভিং এর ট্রেনিং হয়েছিল দুজনেরই। এবং ভটভটির ক্ষেত্রে আন্ডার ওয়াটার, মানে শিবাজি পার্কের পুলে 30 ফিট নিচে ক্রোমা লাগানো হয়েছিল, এবং সেটা আন্ডার ওয়াটার ট্রেনিং হয়েছে, সেটা শুট হয়েছে, গঙ্গায় শুটিং হয়েছে। ঋষভ গঙ্গার পাড়ে সাঁতার প্র্যাকটিস করেছিল, ফাইনালি গিয়ে মাঝ গঙ্গায় সাঁতার কাটতে হয়েছে, সেগুলো সবই হয়েছে। এছাড়া প্রত্যেকেই, মানে আমি বলছি খুবই, মানে অনির্বাণদা, রনিদাও তো কোনোদিন মরা পড়ায়নি, জীবনে প্রথমবার মরা পুড়িয়েছে আর কি রনিদা। কি বলতো, আমি ছবি বানানোর সময় এটা চেষ্টা করি। মুখের চেহারাটা দেখো, যখন প্রথমবার মরা পুড়িয়েছে। কে?
না সত্যি মরা পোড়ায়নি রনিদা, আবার বিবৃতির ধারণা। এরকম ভাবে কেন বলবে? আরে মরা পুড়ি মানে দামি তো পড়াবে, তো সত্যি মরা, সত্যি মরা পড়াবে রনিদা। রনিদা একদিন একটা ইন্টারভিউতে বলছিল যে বিবৃতি আসলে ভেবেছিল আমরা যা যা শুটিং এ করেছি সেগুলো এখনো সেখানে ওগুলো রয়েছে, ওই গাছটা রয়েছে, তাদের দোলনা রয়েছে, ভেড়ার পালখানি। এখনো রূপকথায় রয়েছে। না না না, ও বিশ্বাস করো ওই দিন আমরা শুটিং ওগুলো বাই চান্স পেয়ে গিয়েছিলাম, ওগুলো আগে থেকে প্ল্যান নয়। তা রনিদা সে ব্যাপারে বলেছে তুই কি ভাবলি যে একজন লোক শিল্পের স্বার্থে নিজেকে উৎসর্গ করে দিল, দিয়ে বললো আমি মারা গেলাম এবার আমাকে পোড়ান, আমি পুড়তে চলে এলো আমি পোড়ালাম, এটা হয়েছে? মানে কোনো প্ল্যানিং ট্যানিং কিছু হয়নি। কারণ বিবৃতি বিশ্বাস করে যে আকড়ার ঘাটে আমরা শ্মশানের সেটটা করেছিলাম, বাড়ি বানিয়েছিলাম, ল্যাম্পোস্ট লাগিয়েছিলাম, সেগুলো বিবৃতি বিশ্বাস ওগুলো ওখানকারই। আকড়ার ঘাট যে একটা নেড়া জায়গা, সেখানে যে মরা পোড়ানো হয় না সেটা বিবৃতি জানে না, বিবৃতি ভেবেছে ওটা সত্যি শ্মশান। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা সিনেমা বানানোর সময় যে প্রসেসটার মধ্যে দিয়ে অভিনেতাদের নিয়ে যাওয়ার আমি চেষ্টা করি 3 মাস 4 মাস, সেটাতে না সিনেমার ব্যাপারে এবং চরিত্রের ব্যাপারে তারা আমার থেকে বেশি জানতে শুরু করে। মানে ভটভটির ক্ষেত্রে তো বটেই, অন্যান্য ছবির ক্ষেত্রে অভিনেতাদের আমাদের আর স্ক্রিপ্ট লাগে না। অনেক সময় আমি যদি বলি এই জায়গায় অভিনেতাকে বলি এইটা কর, ইম্প্রোভাইজ কিছু করলাম, যেগুলো আগে থেকে প্ল্যান করা তো আছেই। ঋষভ হয়তো আমাকে বললো না তখন এটা তো এই ক্যারেক্টারটা করতে পারে না, তার মানে ও আমার থেকে এখন বেটার জানতে শুরু করেছে ক্যারেক্টারটাকে। তো এটা কিন্তু অন্যান্য অভিনেত্রীদের ক্ষেত্রেও হয়েছে। No, not imagination. That's the practice of the character, portrayal of the character. ধরো আমি বিক্রমের সাথে কাজ করার ক্ষেত্রেও বলছি যে বিক্রমকে আমি একটা কিছু করতে বললাম যে এই জায়গাটা তুই এটা কর, যেটা আমরা রিহার্সালে করিনি, নতুন কিছু। বিক্রম বললো কথা এটা কি এই ক্যারেক্টারটা করতে পারে, তুই তো অন্য কথা বলেছিলি। সো ওরা না একটা সময়ের পর জানতে শুরু করে যে আমি তো গোটা ছবিটাকে দেখছি। তখন যখন ইন্ডিভিজুয়াল অ্যাক্টরদের সাথে রিহার্সাল করছি, বসছি, আলোচনা করছি, তখন ক্যারেক্টারটার পোর্ট্রেয়ালটা রেডি করছি। এবার তারপর তো আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে গোটা ছবিটা নিয়ে কাজ করছি। কিন্তু অ্যাক্টররা কিন্তু আমার থেকে বেটার জানতে শুরু করে চরিত্রটাকে, এবং আমি চেষ্টা করি যে তারা যে সংলাপটাই বিশ্বাস করছে সেই সংলাপটাই তারা বলবে। আমি কি লিখেছি সেটা ইম্পর্টেন্ট নয় ছবির ক্ষেত্রে। একটা কথা বলো তথা, সেটা হচ্ছে যে ভিএফএক্স নিয়ে আমরা বিদেশি ছবি প্রচুর দেখেছি, হ্যাঁ এখন দক্ষিণী ছবিতেও ভিএফএক্স এর আমরা দেখেছি। বাংলা ছবিতে তুমি প্রথম মানে যে ছবি বানাচ্ছ সেখানে ভিএফএক্স কে আনবে, এটা তো মানে যথেষ্ট তোমার কাছে একটু চাপের ব্যাপার ছিল নাকি অনেক বেশি তোমাকে ভাবতে হয়েছে? না দেখো, একটা কথা বলতে পারি, তার আগে 1 ঘন্টার যে ছবি বানিয়েছি ইউনিকর্ন, সেখানে যখন আন্ডার ওয়াটার, সেটা অরিজিনাল সমুদ্র আন্ডার ওয়াটার শুট করা, স্কুবা ডাইভিং এর পোশাক পরে, যেহেতু সেখানে যদি দেবলীনার শট দেখা যাবে দেবলীনার পেছনে তিমি মাছ ঘুরে বেড়াচ্ছে, সেগুলো সব ভিএফএক্স এর সাহায্য নিয়ে। ভিএফএক্স এখন পার্ট অফ সিনেমা। এবং মজার একটা কথা বলি, এটা অডিয়েন্স হয়তো জানে না, যে ভটভটির থেকে 3 গুণ বেশি ভিএফএক্স পাড়িয়াতে আছে। ভটভটির ভিএফএক্স এর সংখ্যা কম, অন্তত 3 গুণ, অর্থাৎ সময় তো এগিয়েছে। ভিএফএক্স একটা সিনেমাকে উন্নত করার ক্ষেত্রে অনেকখানি হাত রাখে, অবদান রাখে। তো সেই অবদানটা যখন রাখছে সেটা সাহায্য কেন নেবো না? মানে সিনেমা তো শুধু লিটারেচার নয়, সিনেমার একটা ভয়ঙ্কর সায়েন্সের দিক আছে, এবং সেই সায়েন্সটা নিয়ে প্রত্যেক দিন আমাদের শিখতে হচ্ছে, নিজেদের আপডেট করতে হচ্ছে। যারা আপডেট করছেন না তাদের সিনেমা সেখানেই থাকছে। তো আমরা আপডেট করছি নিজেদের, আমার মতো যারা রয়েছে নতুন পরিচালক যারা কাজ করছেন তারা আপডেট করছেন। ধরো এই যে মানিকবাবুর মেঘ, অভিনন্দনের ছবিটা নিয়ে যদি কথা বলি, মানিকবাবুর মেঘেও তো দারুণ ভিএফএক্স এর ব্যবহার রয়েছে, খুব বুদ্ধিমত্তার সাথে ভিএফএক্স এর ব্যবহার রয়েছে। সেটা না করলে ছবিটা হতো না। তো কিন্তু সেটা নিয়ে কথা কেউ বলবে না, তার কারণ ভিএফএক্সটা ধরা গেলে তো ভিএফএক্স এর কাজ নেই, তাই না? পাড়িয়ার ভিএফএক্স কেউ ধরতে পারেনি, কিন্তু পাড়িয়ার সব ফাইট সিকোয়েন্সই ক্রোমা কাপড়ের এগেনস্টে, সব কুকুরের খাঁচা কুকুর তারা সব ভিএফএক্স এ বসেছে আর কি। হ্যাঁ, সেটা তো করতেই হবে তোমাকে, কারণ তুমি তো আনতে পারবে না। এনেছিলাম তো, শুটিং এনেছিলাম, কিন্তু আমি কুকুরদের অতক্ষণ শুটিং এ রাখবো না। আমি 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে কুকুরদের শট নিয়ে ছেড়ে দিয়েছি। প্রচুর শর্টস আছে পাড়িয়াতে, প্রচুর শর্টস আছে এগুলো ভিএফএক্স এর। ভটভটির ক্ষেত্রে যেহেতু আমি ফ্যান্টাসি ম্যাজিক রিয়ালিজম টাচ করছি, তাই জন্য ভিএফএক্সটা আন্ডারলাইন হচ্ছে। অন্য ছবির ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমাদের গোপনে মত ছাড়ানেও কত ভিএফএক্স এর ব্যবহার রয়েছে, কিন্তু অডিয়েন্স ধরতে পারবে না, সেটাই কাজ। এটা না একটা পিওর সায়েন্স, এবং এই সায়েন্সটার সাথে আমাদের এগোতে হবে, কারণ গোটা পৃথিবী এগোচ্ছে। আমরা বাংলা ছবি বানাই, আমরা ঘরে বসে গল্প বানাই, তার জন্য আমরা করবো না এইরকম ট্যাবু যারা রাখেন। সেখানে আমার মনে হয় যে ধরো অডিয়েন্স এই সায়েন্সটা বুঝতে পারবে না, সেখানেই পরিচালকের জিতে যাওয়া। পরিচালক না, গোটা টিমের জিতে যাবে। আমরা তো একটা টিম ওয়ার্ক করি, এটা একটা কালেকটিভ আর্ট। এখানে আমি হয়তো জাহাজটা চালাচ্ছি, কিন্তু জাহাজে যিনি কয়লা দিচ্ছেন, যিনি উপর থেকে দাঁড়িয়ে দেখছেন যে কোথাও কোনো পাথর উঠে আছে কিনা, যারা জাহাজের ভেতরে খাবার সার্ভ করছেন, যে সমস্ত প্যাসেঞ্জাররা বসে আছেন, সেই সবার সমান ইম্পর্টেন্স রয়েছে। একজন যদি কেউ গন্ডগোল করে সেটা গোটা ছবিটা সাফারার হয়ে যাবে। জাহাজের সামনে পড়ে যাচ্ছে, কি জাহাজের সামনে পড়ে যাচ্ছে, জাহাজের সামনে ওরা পড়ে যাচ্ছে, জলপরীদের কথা বলছি। এই আমি এবার যেটা জানতে চাইবো বিবৃতি ঋষভ দুজনের কাছেই, মানে জলের তলায়
কে কত বেশি স্মার্ট বা কতটা নাকানি চোবানি বেশি খেয়েছে? নাকানি চোবানি আমি খেয়েছি, স্মার্টও। আমি সুইমিং জানতাম না, তো এবার আমি চেষ্টা করেছি কতটা পুশ করা যায় ব্যাপারটাকে। কিন্তু 1 মাস আগে আমরা এই অগস্টের 27 তারিখ থেকে শুটিং স্টার্ট করেছিলাম, আমার ক্লিয়ারলি মনে আছে 2019। আমি জুলাই অবধি চেষ্টা করেছি যাতে আমার সুইমিং না করতে হয়, কিন্তু আনফর্চুনেটলি সে করতে হয়েছে। এবার আমি ক্লস্ট্রোফোবিক জলের তলায়, খুব একটা ভালো করে পারিনি, কিন্তু মুভি রিলিজের উপলক্ষে আমি প্রপারলি সুইমিং শিখেছি। তো হ্যাঁ, এখন তো ইউটিউবে বেরিয়ে গেছে, আপনারাও জানতে পারবেন যে আমি সুইমিং না শিখলেও খুব একটা অসুবিধার কাজ ছিল না। বেশি নাকানি চোবানি ওকে। ওর একসঙ্গে তো প্রচুর মানে ইয়ে করেছে, সিগনেল করেছে, আমার মনে থেকে জানতে পেরেছে। হ্যাঁ মানে প্রচুর সিগনেল সঙ্গে করেছে জলে। আমি জলপরি তকমাটা আমি পেয়েছি, কিন্তু আসলে জলপরি ঋষভ। এইটা এই ক্ষেত্রে বলি যে তথা এটা বললো যে চরিত্ররা নিজেদের ব্যাপারে অনেক বেশি অ্যাক্টররা জানতে পারে, বুঝতে পারে, ফিল করতে পারে। তো সেরকমই হয়েছিল। মাঝগঙ্গায় সাঁতার কাটাটা কখনোই আমার রেজিউমেতে ছিল না, কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, দেখো আমি কাজ করার জন্য এরকম মিথ্যে কথা আমি বলে থাকি আর কি, আমি বলেছি হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আমি ভেবেছিলাম হয়ে যাবে, একটু বাগবাজারে গিয়ে কদিন কেটে নেবো, হয়ে যাবে। কিন্তু ওই আখড়ার গঙ্গায় যখন মাঝগঙ্গায় ঝাঁপ দিলাম, তখন আমি বুঝতে পারলাম যে না, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কিন্তু তখন ইটস টু লেট, মানে তখন আমি ভটভটি, তখন আর আমি ঋষভ নই। তখন আমার মনে হলো মরে গেলে যাবো আর কি, মানে এটাই যদি ভবিষ্যৎ হয় তাই 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 হবে। আর জলের তলায় যেগুলো আমরা শিবাজি পার্কের সুইমিং পুলে 30 ফিট নিচে শুট করেছি, ওটা একটু ডিফিকাল্ট ছিল, ওটাও ভাবিনি। কারণ ওরা আমাকে পরবর্তীকালে জানালো যে বম্বের অ্যাক্টররা জেনারেলি 3টে বা 4টে শট দিয়ে থাকেন জলের তলায় আন্ডার ওয়াটার, কারণ অত প্রেশারের মধ্যে অনেকক্ষণ থাকা ডিফিকাল্ট। তার মধ্যে ডিরেক্টরের ইনস্ট্রাকশন শুনতে হচ্ছে আমাকে একটা জলের তলার মাইকে, এবার এদিকে তাকাও, হাসো, একই এক্সপ্রেশন দাও, এটা আমাকে শুনতে হচ্ছে জলের তলায়। আমি ততক্ষণে জলের তলায় তো শব্দ হয় না, কিন্তু ওই পুলের নিচে একটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছিল, যেটা জলের নিচেই একমাত্র শোনা যাবে। কারণ জলের নিচে, জলের মধ্যে কোনো শব্দ শোনা যায় না, কিন্তু ওটা মানে এমন ভাবেই বিল্ড করা যে ওটা জলের মধ্যেই শব্দটা যাবে ওদের কাছে। কতটা ফিট বললো? 30 ফিট নিচে। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে ওরা 3-4টে হয়তো শট দেয় সারাদিনে, সেখানে আমরা প্রায় 32 থেকে 40টা শট দিতে হয়েছে। এবং সেটাও একটা শীতকালে। আমার ধারণা ছিল না জলটা অতটা ঠান্ডা হবে, আমি ভেবেছিলাম একটু না। আমার মনে হয় আমাদের সবার সেটা বিশ্বাস ছিল, মানে আমরা না তখন সুপার হিউম্যান লেভেলে গিয়ে আমরা সবাই ফাংশন করছি। মানে তখন যদি আমাদের টানা 5 দিন না ঘুমিয়েও শুট করতে হতো, আমরা করে দিতাম। মানে কাজের এরকম, আমরা কাজটার মধ্যে এরকম ভাবে সবাই ইনভলভ। এবং তথাদা যেটা বললো যে তথাদা এরকম একজন পরিচালক যে প্রি প্রোডাকশনে এতটা প্রিপেয়ার্ড হয়ে যায়। আমি সত্যি বলছি, এটা সামনে বসে আছে বলে না, আজকে যদি কোনো ছবি তথাদার কোনো ছবি সেটে তথাদা না যায়, শুটিংটা কিন্তু ওইভাবেই হবে। মানে কিন্তু পরিচালককে থাকতে হবে সেটা অন্য ব্যাপার, কিন্তু সবাই জানে যে তাদের কি এক্স্যাক্টলি করতে হবে। এবং এভরিবডি নোজ যে ছবিটাতে আজকে কি সিন হবে, কে কি করছে, কে কোথায় ক্যামেরা, কি লাইটিং, সবটা প্রি প্রোডাকশনে সেট হয়ে যায় একদম ঠিকঠাক থাকে। এবং এক্সপেরিমেন্ট ছোটবেলায় স্টুডেন্ট হিসেবে খুব বেশি হোমওয়ার্ক করেছে বলে আমার বিশ্বাস নেই, কিন্তু ছবি বানানোর ক্ষেত্রে খুব ডেডিকেটেডলি হোমওয়ার্কটা হয়। অ্যাকচুয়ালি আমরাও এতটা ইনভলভ ছিলাম। আই থিঙ্ক অ্যাজ এ ডিরেক্টর হি মেক্স শিওর that everyone কেউ অ্যাকশনের পার্ট করলো, দ্যাট পারসন ইজ ফিলিং ইনক্লুডেড, আর পুরো ব্যাপারটা জানবে। অ্যান্ড যেটা আগে আমি বলতে ভুলে গেছিলাম, যে দ্য মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা চরিত্রের জন্য, হি মেক্স আ পারসন আস্ক ওয়াই। যে সংলাপ কেন বলছো ইজ, কি বলছো ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, কেন বলছো ইজ ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক দ্যাটস হোয়াট হি ডাজ। একটা স্টোরি হেডলাইনের মতো। তো আমি অনির্বাণদা একটা গল্প প্রায় বলে যে ভটভটির একটা দৃশ্য ছিল, অনির্বাণদা দৌড়ে আসবে, জল পড়েছিল স্টেশনে। তো অনির্বাণদা বলছে শোনো, অনির্বাণদা খুব শান্ত লোক, মানে অনির্বাণ চক্রবর্তী, একেন বাবু। অনির্বাণদা বলছে শোনো না তফা, কিন্তু জল পড়ে আছে। তার আগে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দৌড়বে। যে বৃষ্টিটা ছিল না সিকোয়েন্সে, ঘটনাচক্রে বৃষ্টি হচ্ছে, আমি ইনক্লুড করে নিয়েছি বৃষ্টিটাকে গল্পের মধ্যে। বলছে জল পড়েছে, পড়ে গেলে কি হবে? পড়ে গেলে কি হবে? পড়ে গেলে তুমি পড়ে যাবে, পড়ে দুবার গড়িয়ে উঠে আবার চলে আসবে। আচ্ছা, আমি আসলে না ছবি বানানোর সময় একটা অদ্ভুত নেশা কাজ করে, অ্যাডভেঞ্চারের নেশা। তখন মনে হয় ওটা করতে হবে। এবার যদি অনেক সময় কি হয়, অভিনেতাদের যদি আমি হেজিটেন্ট দেখি, আমি নিজে সেটা করে দেখাই।
কারণ তুমি তো প্রথমে কনসিভ করেছি। এই নয় যে আমি অভিনেতাদের ঘাড়ে ছেড়ে দিলাম ভাই তোমাদের যা ইচ্ছে হোক, এমনটা নয়। আমি ঋষভকে গঙ্গায়, যখন ঋষভ সাঁতার কাটার কথা বলছে, আমাদের কিন্তু তখন 4টে লোক অলরেডি, মানে যারা গঙ্গায় সাঁতার কাটে সেইরকম লোক কিন্তু গঙ্গায় ভেসে আছে। যদি ঋষভের কোনো অসুবিধা তারা যাতে ওকে গ্র্যাব করতে পারে। আমাদের শুটিং এর নৌকো ছাড়া আরো 2টো নৌকো রয়েছে, মানে আমি মেক শিওর করার চেষ্টা করি যে যাতে সেফটি থাকে। কিন্তু তার মধ্যেও যদি মানে তার মধ্যে এখন অব্দি কেউ মারা যায়নি। আমি 4-5টা ছবি, হ্যাঁ 4-5টা ছবি করে ফেলেছি, এটা খুব দুর্ভাগ্যজনক হবে। তবে আমার মনে হয় আমরা বোধহয় শিল্পীরা এই জন্যই সিনেমা করতে আসি, যে আমরা নতুন নতুন পথ এক্সপ্লোর করবো, আমরা নতুন নতুন অ্যাডভেঞ্চার করবো। যে কারণে গোপনে মচ্ছানের মতো সিঙ্গেল শট ছবি বানানো, কারোর তো এক্সপিরিয়েন্স ছিল না সিঙ্গেল শট ছবি কিভাবে বানাতে হয়, কি হবে, আদৌ একটা রিয়েল লোকেশনে সিঙ্গেল শট ছবি বানাচ্ছি, ঠিক আদৌ পসিবল হবে। কিংবা স্পিটি ভ্যালিতে আমি আর বিবৃতিকে যখন পাহাড়ের উপরে শুট করছি, ট্রাইপড, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, তো এইটার জন্যই কিন্তু সিনেমা বানানো। মানে আমি বলছি তাহলে তো একটা চাকরি করতে পারতো। অক্সিজেনের জন্য গুলি খেতে হয়, লাইক ফিলস পাওয়া যায়। তো বাকি শুটিং এর সময় সেটা ফেস করেছি। আমি বলছি এই অ্যাডভেঞ্চার গুলো না করতে পারলে, ঘরে বসে সিনেমা যদি বানাতাম তাহলে আমার মনে হয় সিনেমা বানাতামই না, অন্য কিছু করতাম, চাকরি বাকরি করতাম। আর টেলিভিশন ছিল, টেলিভিশন তো ছিলই তোমার। আছে এখন। এবং তোমার পরিচালনায় আসাটাও অনেক মানে চিন্তা করে, অনেক পরে তুমি যেহেতু এসছো, এর পেছনে অনেক চিন্তা ভাবনা কাজ করে তারপরেই তুমি নিশ্চয়ই পরিচালনায় এসছো। 2016-তে আমার প্রথম শর্ট ফিল্ম শুয়োপোকা, যেটা হইচই কিনে নেয়। তারপর বুনো, জিওডেসি জিও অ্যাপে রয়েছে, ফিল্ম ফেয়ারে যায়। আমি আগে ছোট ছোট ছবি করে দেখেছি যে আমি যেগুলো ভাবছি অডিও ভিজুয়াল, সেগুলো আদৌ কতখানি কার্যকরী। এবং কারণ আমার, হ্যাঁ মানে সেটা রিয়েলিটিতে আদৌ সেটা ছবি বলার উপযুক্ত হচ্ছে কিনা, আমি তো নিজেও একজন দর্শক, আমিও তো আমার ছবি দেখছি, আমার কোনটা খারাপ হচ্ছে ভালো হচ্ছে আমিও দেখছি কিন্তু। এবং আমার মনে হয় আমি তো পরিচালনাই করতে চাইছি। মানে আমি যখন থিয়েটার পরিচালনা করতাম সেই সময় থেকে প্রসিনিয়াম থিয়েটারের যে রেস্ট্রিকশন সেটা পেরিয়ে সিনেমা বানাতে চাইছি। কিন্তু বানাতে চাইলেই তো বানাতে পারবো না, আমাকে তো এই সায়েন্সটা শিখতে হবে। ওই ছোটো ছোটো ছবি বানিয়ে বিজ্ঞানটা শিখেছি, টেকনিক্যাল পার্টটা আগে জানতাম, বেসিক টেকনিক্যাল পার্টটা যেহেতু টেলিভিশন করছি এত বছর, কিন্তু বাকি সায়েন্সটা তখনও শিখেছি, এখনও প্রত্যেক দিন আপডেটেড হতে হচ্ছে। নতুন নতুন প্রসেস আসছে, নতুন নতুন সায়েন্সের জিনিস অ্যাড হচ্ছে, আমি কিন্তু শিখছি, আমি নিজেকে আপডেট করার চেষ্টা করছি যাতে আগামী দিনে ছবি বানালে আরও উন্নত মানের ছবি তৈরি হয়। তো পরিচালক কেমন সেটা তো আমরা বিবৃতির কাছ থেকে, ঋষভের কাছ থেকে জানতেই পারলাম। তো পরিচালকের চোখে জলপরি বিবৃতি কেমন? দেখো, কোনো অভিনেতা অথবা অভিনেত্রীর সাথে, আমি এটা বহু ইন্টারভিউতে বলেছি, আমি যে কোনো স্টারের সাথে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করব, কিন্তু আমি এমন কোনো স্টার কিংবা সুপারস্টারের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না যার ভেতরে শিল্পী সত্তা নেই। যে বাড়িতেও স্টার, শুটিংয়েও স্টার, আবার সাধারণ অডিয়েন্সের কাছেও স্টার। সে সাধারণ অডিয়েন্সের কাছে স্টার হতে পারে, মিডিয়ার কাছে স্টার হতে পারে, কিন্তু শুটিং ফ্লোরে তাকে একজন শিল্পী হতে হবে এবং তার জন্য তাকে 200% পরিশ্রম করতে হবে। কারণ আমি জীবনে একটা ব্যাপার শিখেছি, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভাকেও যদি পরিশ্রম করতে হতো, রোজ 10 পাতা 15 পাতা 20 পাতা লিখে তার ইচ্ছে না করলেও তাকে যদি নিজের উপর চাবুক চালাতে হতো, এবং শুধু রবীন্দ্রনাথ নয়, সেটা যে কোনো শিল্পীকেই নিয়ে নাও না কেন, সুতরাং যে 200% দেবে তাকেই আমার ছবিতে আমি নিতে পারবো। সুতরাং বিবৃতির সাথে আমি 2টো ছবি করেছি, ঋষভের সাথে আমি 2টো ছবি করেছি, দুজনের সাথে একটা করে ছবি রিলিজ হয়েছে, তার নাম ভটভটি। কিন্তু এটা ফ্যাক্ট যে যদি 200% না দিতে পারতো তাহলে তো কাজটা করতে পারতাম না। সুতরাং আমি বলছি যে ডেডিকেশন দিয়ে বিক্রম কাজ করে, যে ডেডিকেশন দিয়ে রজতাভ দত্ত কাজ করে, যে ডেডিকেশন দিয়ে অনির্বাণ চক্রবর্তী, দেবলীনা দত্ত কাজ করে, ততটাই ডেডিকেশন বিবৃতির আছে এবং ততটার জন্যই আমরা একসাথে কাজ করতে পেরেছি। এবং ঋষভের ক্ষেত্রেও সেম কথা বলবো। হ্যাঁ, ঋষভের ক্ষেত্রেও মানে জলের তলায় ওর অনেক, শুধু জলের তল নয়, তুমি যদি ভটভটি দেখো, ফিজিক্যাল অ্যাক্টিং হিউজ ছিল। এরকম দৃশ্য আছে, ঋষভ চেয়ারের ওপর দাঁড়িয়ে, একটা ভাঙা চেয়ারের ওপর দাঁড়িয়ে হাত তুলে খেলা দেখাচ্ছে, কোনো বেড নেই, ঋষভ ওই চেয়ার থেকে সরাসরি মাটিতে আছড়ে পড়ছে, এরকম দৃশ্যও আছে ভটভটিতে। এবং যে ফিজিক্যাল পেইনটা ঋষভকে নিতে হয়েছে থ্রু আউট দ্য ভটভটি পারফর্ম করতে গিয়ে, ইটস হিউমাঙ্গাস। আমি বলছি যে সেই ডেডিকেশন লেভেল না থাকলে ভটভটি সম্ভব হতো না, মানে ঋষভের সাথে করাও সম্ভব হতো না, আর ঋষভ না থাকলে ভটভটি করা সম্ভব হতো না ওই সময় দাঁড়িয়ে। কারণ আমি জানি না যে অন্য কোনো অভিনেতা ওই পেনটা, ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা, সে বলবে ভাই তলায় গদি পাতো তারপর পড়বো, এইসব কিন্তু প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ডায়ালেক্ট, এবং সেই সঙ্গে ওর মানে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ প্রত্যেকটা জিনিসকে ওকে মাথায় রাখতে হয়েছে। সেক্ষেত্রে ঋষভ আমার মনে হয় আউটস্ট্যান্ডিং, মানে আমি জাজমেন্টাল হয়েই গেলাম এখানে নিঃসন্দেহে। মানে আমি তো বলছি যে আমি সত্যি জানি না যে অনেকে হয়তো পরিশ্রমটা করে দেবে, কিন্তু পরিশ্রমের যে আউটকামটা ঋষভ দিতে পেরেছে, কারণ ঋষভের ক্যারেক্টারটা না
ইটস নট অ্যান অ্যাক্টার্স ক্যারেক্টার, ইটস মোর অফ আ পারফর্মার। ভটভটি অনেক সময় অভিনেতাদের চরিত্র হয়ে যেতে হয়, ঋষভের চরিত্রটা কিন্তু চরিত্র হয় না। ঋষভ গোটা যে কারণে ঋষভের চরিত্র অনেকে বলবেন দুর্দান্ত, দারুণ, ভালোবেসে ফেলেছি, এবং অনেকে বলবেন না আমার একটু ওভার লাগলো, কি আমার একটু মনে হচ্ছে একটু বাড়াবাড়ি করছে, কারণ ঋষভ ইজ প্লেইং আ ক্যারেক্টার অফ আ পারফর্মার। ভটভটি যে পারফর্মার, যেমন বিবৃতি, রনিদা, দেবল্লী এরা সবাই ক্যারেক্টার প্লে করেছে। ভটভটির ক্যারেক্টারটা কিন্তু একটা পারফর্মার, যে পারফর্ম করে, যে মাথা নিচে পা উপরে করে দাঁড়িয়ে থাকে দৃশ্যের মধ্যে, মানে এরকম দৃশ্যও আছে। তো আমি বলছি এটা না পারফর্মার, এর সাথে অভিনয় করা, এর সাথে ডায়ালগ বলা, এর সাথে বডি ল্যাঙ্গুয়েজ, সবটা মিলিয়ে ইটস আ হিউমাঙ্গাস জব। আমি জানি না ঋষভ না থাকলে এই চরিত্রটা কে করতে পারতো, আই হ্যাভ নো আইডিয়া। মানে অনেক হয়তো পরিশ্রমটা করতো, আউটকাম এটা হতো কিনা আই হ্যাভ ডাউটস। মানে পরিচালকের কাছ থেকে এই ধরনের ফিডব্যাক পাওয়াটা আমার মনে হয় অভিনেতার সব থেকে বড় প্রাপ্তি, তাই না? ডেফিনেটলি, আমার তো তাই মনে হয়। ডেফিনেটলি। আবার আমি এটাও বলবো, এবং আমার বিশ্বাস এই ছবির সাথে বা তথাধার অন্যান্য ছবির সাথেও যারা যুক্ত আছেন সেটাও বলবেন যে দেখো এটা একটা টু ওয়ে প্রসেস। মানে আমি পরিশ্রমটা তখনই, এই পরিশ্রমটা যেটার কথা বলছে বা বিবৃতিও যেই পরিশ্রমটা করেছে, আমার পক্ষে কিছুটা সহজ ছিল যেহেতু আমি দীর্ঘদিন থিয়েটারের মধ্যে দিয়ে ওরকম একটা ফিজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে, একটা ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিং এর মধ্যে দিয়ে গেছি বলে হয়তো আমার কাছে ওগুলো ইজিয়ার ছিল। কিন্তু বিবৃতির ক্ষেত্রে একটা ডেফিনেটলি একটা খুব ডিফিকাল্ট ছিল, হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আর কি, মানে যেই ধরনের সংলাপ ওর চরিত্রটা বলছে সেইটা বিশ্বাস করা, এবং তার জন্য যে ডেডিকেশনটা ও করেছে। এবং আমার মনে হয় এটা টু ওয়ে প্রসেস। পরিচালককেও সেই বিশ্বাসটা তোমার মধ্যে জন্ম দিতে হবে যে না তুমি সেটা পারো। এবং ভটভটিতে এমন অনেক কিছুই আমরা অনেকেই করেছি, মানে অনির্বাণদার কথা বললো, রনিদা, আমরা সবাই এরকম কিছু করেছি যেগুলো হয়তো আমরা এর আগে কখনো করিনি। তো আমাদের যে বাউন্ডারিগুলো ছিল সেগুলো আমরা পুশ করেছি, এবং সেই বাউন্ডারিগুলো পুশ করেছি কারণ পরিচালক আমাদের বিশ্বাস করেছে। মানে আমাকে খাদের ধারে নিয়ে দাঁড় করিয়ে দিয়ে যতক্ষণ না পরিচালক বলেছে না তুমি নিচে ঝাঁপাও, তুমি মরবে না, কিছু একটা হবে কিন্তু তুমি মরবে না, তো আমার সেই বিশ্বাসটা অন্তত আমার মধ্যে জন্মেছিল যে ঠিক আছে আমি ঝাঁপ দেবো, মানে যেরকম ভাবে গঙ্গায় ঝাঁপ দিয়েছি আর কি। তো ইটস এ টু ওয়ে প্রসেস, এবং আমি বারবারই এটা বিশ্বাস করি যে ইটস এ কোলাবোরেটিভ প্রসেস। এখানে টেকনিশিয়ানদের, আমার প্রডিউসারদের, আমার কো অ্যাক্টারদের সবার অবদান আছে। ভটভটি যে ভটভটি হয়ে উঠেছে সেটা যত মানুষের ভালো লাগছে, খারাপ লাগছে, সেটা তাদের ব্যাপার, কিন্তু এই চরিত্রটা হয়ে উঠতে আমার মনে হয় সবার অনেক অনেক অবদান আছে। সো আমি তো শুধু ভেসেলটা যে চরিত্রটা করেছি, বাট ডেফিনেটলি এর মননটা, এর যে চিন্তনটা সেটা পুরোটাই তথাগত। এবং বিবৃতির ক্ষেত্রে একটা কথা বলবো, যে বিবৃতির যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, রাজস্থানে যেহেতু বড় হয়েছে, এবং আমি কিন্তু কোনোভাবেই বিবৃতির উপর অনায়াসে চাপিয়ে দেওয়া যেত যে কোনো একটা লোকাল মফস্বলের দিকে ল্যাঙ্গুয়েজের একটা টান, যেটা আমি চাইনি। কারণ না, ভটভটির প্রত্যেকটা চরিত্র ভীষণ অ্যালিগোরিক্যাল, এক্সেপ্ট ভটভটির চরিত্র, বাকি প্রত্যেকটা চরিত্রই দেখাচ্ছে একরকম, কিন্তু সে ইন্ডিকেট করছে সমাজের অন্য একটা দিককে। আমি বিবৃতির চরিত্রটাকে, এবং বিবৃতির একটা টানা দৃশ্য ছিল প্রায় 4.5 মিনিটের, টানা 4.5 মিনিটের বিবৃতির একটা সংলাপের দৃশ্য, যেখানে ক্যামেরা খালি ওকেই ধরবে। হ্যাঁ, একটা সলিলোকি ছিল 4.5 মিনিটের, যেটা ক্যামেরাটা খালি বিবৃতিকেই ধরবে, অন্য কারো রিয়াকশন যাবে না সেই শটে, এবং যায়নি। মানে হয় না যে অনেক সময় অভিনেতার কথা অভিনয় ডাউন হয়ে গেলে আমরা কেটে অন্য কারোর মুখের রিয়াকশন দেখিয়ে দিই, একটা না চলে, কিছু ফ্ল্যাশের শট আছে, ওর ব্যক্তিগত জীবনের ফ্ল্যাশের শট আছে, কিন্তু যখন অভিনয় করছে তখন তো সেটা নেই, তখন তো সেটা একটাই শটে হচ্ছে 4.5 মিনিট টানা। এবার সেই সময় কিন্তু ও যদি পারফরমেন্স একটু কমতি কিংবা বাড়তি করে, আমি অন্য কারোর মুখে যেতে পারবো সেটা আগে, কারণ আমার ছবির এডিটও আগে প্ল্যান করা থাকে, অফকোর্স মোস্টলি এডিটটা প্ল্যান করা থাকে, তা করতে গিয়ে হয়তো কিছু চেঞ্জেস হয়, বাট বেসিক এডিটটা প্ল্যান করা থাকে। তো এডিটে আমার এডিটারও বলেছিল যে এখানে আমরা অন্য লোকের রিয়াকশানে তুমি শর্ট নাও নি, যে আমার এই জায়গাটা যদি কম লাগে, আমি বললাম না নিই, আমি ওর ওপরেই রাখবো, তো ওটাই রয়েছে। তো সেই জায়গাটা পারফর্ম করা, এবং ইট ওয়াজ রিয়েলি টাফ ফর হার। এবং আমি বারবারই বলছি, ঋষভ বলছিল, রনিদা, দেব, এবং পরবর্তী ছবিতেও যারা যারা আমার সাথে কাজ করেছে এখনো অব্দি, লোকনাথ দা, বিক্রম, অঙ্গনা, অম্বরীশ, অনিমেষ ভাদুড়ি, মানে যে অভিনেতারা কাজ করে সবার নাম নেওয়া সম্ভব না এখন, তারা প্রত্যেকেই আমি চেষ্টা করেছি যে নতুন দিকে পুশ করতে, এবং আমি সেই অভিনেতা ডিফারেন্ট ডাইমেনশন, যে ডাইমেনশনটা সে নিজেকে তো কখনো দেখেনি, অডিয়েন্স তো দেখেইনি। এবং ওই যে বললাম শিল্পীদের সাথে কাজ করতে চাই, আমি যদি কালকে একটা সুপারস্টারের সাথে কাজ করি, আমি চাইবো যে তাকে এমন জায়গায় পুশ করতে যাতে লোকে দেখে বলে আরে বাবা একে তো এক্সপেক্টই করিনি এটাতে, তার জন্য তো তাকে শিল্পী হতে হবে। সে যদি নিজের ইগোর চেয়ারে বসে থাকে যে আমি তো অমুক, এটা যদি ভাবে,
তাহলে সে অমুকই থেকে যাক সারা জীবন, আমার সাথে কাজ করার তার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি কাজ করতে চাই সবার সাথে, আমি সালমান খানের সাথেও কাজ করতে চাই, কিন্তু সালমান খানকে নিজেকে পুশ করতে হবে। সালমান খান যদি সেটাতে রাজি থাকে আর কি, মানে আমি জাস্ট বলছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো যে এটা হচ্ছে তথা সবাই হয়তো দেখে ভাবে হয়তো তথা মানে তথা কিন্তু একদম আদ্যপ্রান্ত সালমান খানের ফ্যান আর কি। সালমান খানের ফার্স্ট ডে ফার্স্ট শোতে গিয়ে পয়সা ছড়া সিটি দেওয়া দর্শক। তো আমার মনে হয় এটা তথার একটা স্বপ্ন যে সালমান খান, হয়তো আমি জানি না ভটভটি কখনো হিন্দিতে হলে সালমান খান হয়তো ওই ভটভটি নিয়ে করবে। সালমান খান রনিদার ক্যারেক্টারটা প্লে না, হবে, নিশ্চয়ই হবে। ও যে ডেডিকেশন নিয়ে, যে পরিশ্রম নিয়ে এগোচ্ছে, আমরা তো আশা করতেই পারি তথাকে সেই জায়গায় দেখতে পাবো। কিন্তু এই যে তুমি বিবৃতির এত প্রশংসা করলে, এত কথা বললে, আবার তো গুঞ্জন শুরু হবে। আমরা আসলে গুঞ্জনটা এখন না পার্ট অফ লাইফ হয়ে গেছে, মানে এখন আর সেগুলো গুরুত্ব দিই না। মানে আমার মনে হয় যে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যায়নি, মানে আমার মনে হয় এখন হ্যাঁ ক্লিশে হয়ে গেছে এবং ব্যাপারগুলো আর কোনো ভ্যালু মনে হয় নেই। কারণ এই মুহূর্তে আমরা যে ধরনের রিয়ালিটি চেকের মধ্যে দিয়ে যাচ্ছি, এই মুহূর্তে আর এসব কিছুরই ভ্যালু নেই। আমাদের কাজ করতে হবে, আমাদের সিনেমা আমরা যে উদ্দেশ্যে বানাই সেটা বানাতে হবে। কারণ যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, সেগুলো তো বন্ধ হচ্ছে না। তাই আমরা আমাদের ব্যক্তিগত স্তর থেকে প্রত্যেক প্রতিবাদ করছি, রাস্তায় নামছি, কাজও করছি। আর বাকি যা এই গসিপ টসিপ সেগুলো না আস্তে আস্তে মিলতে শুরু করেছে। কিন্তু তথা একটা কথা বলো, যখন এই ধরনের গসিপ শুরু হয়, সেটা সত্যি হোক, মিথ্যে হোক, আধা সত্যি হোক, যাই হোক, তখন একজন পরিচালক হিসেবে বিবৃতিকে কাস্ট করা বা বিবৃতিরও সেই পরিচালকের সঙ্গে কাজ করা, কোথাও তো একটা টানা পড়েন কাজ করে। আমার মনে হয় না আমাদের ফ্র্যাঙ্কলি প্রচুর ফেস করেছো তুমি, প্রচুর উত্তর দিয়েছো, সবাই না, আমার উত্তরটা কম হয়েছে দেওয়া, কারণ আমি দিতে চাইনি ওইটাকে। না, I'll tell you, this topic is as dead as me right now, how dead I'm feeling. So this topic is as dead. আর কাদা তো ছুটতেই থাকবে লোকজনের, এতটাও স্পর্শকাতর না, থিক স্কিন্ড হয়ে গেছি, বিকজ দিস ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস প্রফেশন। আর অর্ধসত্য কথা আমি কোনোদিনই কানে তুলিনি, সত্যি লোকেরা জানতে পারবে। মিডিয়ার সামনে হয়তো নাই বা জানলো, পার্সোনালি তো জানে। আর অডিয়েন্সও অ্যাজ বোর্ড অ্যাজ মি। অডিয়েন্স আমি জানি এর নিচেও লিখবে, আর আমি আপনাদের সঙ্গে একদম সেম মাইন্ডেড যে ইউ আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট মাই পার্সোনাল লাইফ, নর অ্যাম আই। বিকজ আশেপাশে যা হচ্ছে উই শুড বি বদার্ড অ্যাবাউট দ্যাট। বিবৃতি চ্যাটার্জি কার সঙ্গে প্রেম করলো বা সিঙ্গেল মরে গেল, কারো কিচ্ছু যায় আসা উচিত না এটাতে। ফ্যান্টাসি রূপকথা বারবার আসছে, তো তোমরা ছোটবেলায় কতটা মানে তুমি অ্যাডপ্ট ছিলে এর সঙ্গে, রূপকথার সঙ্গে বা ফ্যান্টাসির সঙ্গে? আমার মনে হয় কেউ কেউ স্টিল এখনো এই রূপকথার জগৎ, এটাকে নিয়ে ভাবা বা ফ্যান্টাসি ওয়ার্ল্ডটাকে পছন্দ করো। শিল্পীদের একটু কল্পনাপ্রবণ হতেই হয় আমার মনে হয়। মাইক মুখটা পাস করছিলাম, মানে ভাবছে কি আগে প্রযোজনা কে আগে শুরু করুক আর কি। আমার প্রশ্নটা খুব কঠিন হয়ে না 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 না, খুবই সহজ প্রশ্ন এবং তার খুবই সহজ উত্তর। ডেফিনেটলি মানে আমরা সবাই যারা একটু শিল্পী মনস্ক মানুষ এবং মানুষ ইন জেনারেল, আমার মনে হয় ভালো মানুষ হওয়ার একটা দিক কিন্তু রূপকথাই ছোটবেলা থেকে শুরু। রূপকথা আমরা যে গল্পগুলো পড়ি সেটা ঠাকুমার ঝুলি হতে পারে, সেটা ইসপস ফেভেলস হতে পারে, ইভেন মরাল থাকে। ইভেন তুমি শেক্সপিয়ারের লেখা নাটকগুলো দেখো রূপকথার মতন, মানে তিনটে উইচ চলে আসছে, হ্যামলেটের বাবার ভূত চলে আসছে, জুলিয়াস সিজারের ভূত চলে আসছে। তো এরকম রূপকথা নির্ভর, কারণ আমাদের চারিপাশে ঘটে চলা যেই সত্যি, যেই রিয়ালিটিটা আমরা দিনের পর দিন দেখছি, তাকে প্রতিকার করার আমরা আমাদের শিল্প দিয়েই করতে পারি। আমাদের হাতে আর বেশি কিছু আর কি অস্ত্র নেই, শিল্পই আমাদের একমাত্র অস্ত্র। এবং রূপকথা একটা ঠাঁই, রূপকথা একটা এমন জগৎ, একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডের নিশ্চয়ই কথা বলে, যেখানে সবসময় ভালো জয়ী হয়ে যায়। কিন্তু রিয়েল লাইফে তো হয় না, আমরা কখনো জিতি, কখনো হেরে যাই, মোস্টলি হেরেই যাই হয়তো। কিন্তু সেই হেরে গিয়েও আবার যে মানে জেতার জন্য আবার যে লড়াইটা, সেইটার আমার মনে হয় শক্তিটা রূপকথার মতন দেয়। এবং আমি তো এখনো রূপকথায় বিশ্বাস করি, ছোটবেলায় তো ডেফিনেটলি করতাম। যে হ্যাঁ, জলপরি আসে, পরীরা আসে, কিন্তু শুধু স্বপ্নেই আসে, বাস্তবে আসে না। বাস্তবে বোধহয় এই তো তোমাদের এই গসিপ টসিপের জন্য আর বিশেষ কেউ পাত্তা দেয় না, কিন্তু স্বপ্নে আসে এবং তারা স্বপ্নেই বেঁচে থাকে। আমার
বিবৃতিকে দেখে মনে হয় ও সবসময় একটা ফ্যান্টাসির ওয়ার্ল্ডে থাকে। ভটভটি শুটিং করার টাইমে অনেকটাই ছিলাম, কোভিডে একটু কাটে, তারপর এখন মনে হয় অনেকটাই আমি নর্মালাইজ হয়েছি, যদি এখন সোসাইটিকে নর্মাল যদি বলা যায়। তো হ্যাঁ, আমি অনেকটাই নর্মালাইজ হয়েছি, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে আমি ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকলে ভালো হতো। জলের তলায় সত্যি ডুববি, জলে, মণিমাণিক্য তুলে আনবি, হ্যাঁ, তাই না? বিকজ হ্যাঁ মানে এখন যা মানসিক অবস্থা, যা ভাবনা চিন্তা জলের তলাটাই চলছে, safe। জলের তলাটাই সেফ। কিছুদিন পর হয়তো সেটাও থাকবে না, কিন্তু আপাতত জলের তলাটাই সেফ। আর রূপকথার ক্ষেত্রে আমার মনে হয় যে রূপকথার সাথে তো আমরা বড় হয়েছি প্রত্যেকে কম বেশি, আমরা ঠাকুমার ঝুলি পড়েছি আমরা। এবং দেখবে কোথাও রূপকথা আমাদের না স্বপ্ন দেখতে শেখায় এবং আমাদের ভাবায়। আমার কাছে আসলে রূপকথা একটা পালিয়ে যাওয়া, এই রিয়েলিটি থেকে সবার কাছেই কম বেশি তাই। সাইকোলজি যদি একটু একটু সাইকোলজিক্যাল করা যায়, রিড করা যায়, রূপকথা আমরা ভালোবাসতে শিখেছি পালানোর জন্য। কিন্তু কারণ এমন একটা জগৎ দেখানো হচ্ছে যে জগৎটায় ভালো এবং খারাপটাকে একটা অন্য মোড়কে দেখানো হচ্ছে, যে মোড়কটা আমাকে হার্ট করছে না, যে মোড়কটা আমাকে যন্ত্রণা দিচ্ছে না, যে মোড়কটাকে খারাপটাকেও আমার ভালো লাগছে, ভালোটাকে তো ভালো লাগছে। মানে সুয়োরানি দুয়োরানি যতই খারাপ হোক, কিন্তু দুয়োরানির উপর আমাদের রাগ হয় না, দেখবে, কারণ রূপকথার মোড়কটার জন্য। রূপকথা আসলে এক ধরনের পালিয়ে বাঁচার স্বপ্ন আর কি, মানে স্বপ্নের মধ্যে স্বপ্নের মতো আর কি। আর ভটভটি বেসিক্যালি তো রূপকথার বিপ্লব দুটোরই কথা বলে। ভটভটি বানানোর মূল কারণ ছিল কিন্তু যে একই মুদ্রার দুটো পিঠ দেখানোর জন্য। রূপকথা এক মুদ্রার এক পিঠে বিপ্লব, দুটোই এক্সট্রিম কন্ডিশনে জন্ম নেয়। একটা এক্সট্রিম ভালো থাকা, যে আমি নিশ্চিন্তে ঘুমোচ্ছি, আমার মাথায় রূপকথার বাস্তব নয় না, রূপকথার বিপ্লব। বিপ্লব কেন আমি আসছি সেটাতে। বিপ্লব বলো, কেউ বলে টেরোরিজম, কেউ বলে আন্দোলন, কেউ এক একটা দেশে এক একটা নামে ডাকা হয়। ধরো একটি বাচ্চা ছেলে কিংবা বাচ্চা মেয়ে, সে বাবা মার আশ্রয়ে বড় হচ্ছে, যেরকম মধ্যবিত্ত হোক, উচ্চ মধ্যবিত্ত হোক, গরিব হোক, বাচ্চাকে তো সেরাইটাই দেওয়া হয়, বাবা মা সেরাটাই দেন। এবং সেখানে সে যখন ঘুমোচ্ছে, সে স্বপ্নের মধ্যেই স্বপ্নের জগতে যাচ্ছে, এটা রূপকথার। সে ভালো আছে, তার আশেপাশে তাকে ইলেকট্রিক বিল দেওয়ার দায় নেই, গ্যাস আসবে কিনা, কালকে রান্না কি হবে সেসবের দায় তাকে নিতে হচ্ছে না। সে একটা স্বপ্নের জগতে আছে, সে যা চাইছে বাবা মার কাছে চাইছে, বাবা মা দিতে পারলে দিচ্ছে না, ভাবলে বাবা মা ইচ্ছা করে দিচ্ছে না ভাবছে, সেটা একবারও ভাবছে না বাবা মার কাছে হয়তো অর্থ নেই তাই দিতে পারছে না। অর্থাৎ সে একটা রূপকথার মধ্যে বাস করছে, যে রূপকথায় বাবা মার কাছে চাইলে পাওয়া যায়, কিংবা এখানে গেলে এইটা হয়, অমুক জায়গায়, তার কাছে বিস্ময়ের শেষ নেই। রূপকথা মানে তো বিস্ময়। যখন আমরা ছোট থেকে বিস্ময়ের জগৎ থেকে একটা ভালো কন্ডিশন, ওটা একটা এক্সট্রিম ভালো কন্ডিশন, যে কন্ডিশনটা নর্মাল লাইফে থাকে না। আর উল্টো দিকে রয়েছে বিপ্লব, যেখানে তোমার সব কিছু আমি কেড়ে নেবো, তোমার মাথায় বন্দুক ঠেকাবো, তুমি বন্দুক তুলে নেবে, যেটা পৃথিবীর সব দেশে হয়েছে। দুটোই কিন্তু এক্সট্রিম কন্ডিশন। একটা এক্সট্রিম কন্ডিশনে তুমি সর্বহারা, আর একটা এক্সট্রিম কন্ডিশনে ছোটবেলায় যখন তোমার কাছে সব আছে, তোমার মনে হয় বাবা মা আছে, বন্ধু আছে, সবাই ভালো, সব ভালো, খারাপ লাগার অনুভূতি যদি কিছু তৈরি হয়, কেউ যদি চিমটি কাটে, তুমি আধ ঘন্টা কাঁদবে, তারপরে আবার তার সাথে বন্ধুত্ব করে খেলতে শুরু করবে। বড়বেলায় যদি কেউ চিমটি কাটে, তুমি ভাবলে আমায় চিমটি কাটলো, তোমার ইগো হার্ট হলো, তুমি আবার ভাববে আমাকে চিমটি কাটলো কেন, ওকে আমাকে কোনোভাবে অ্যাসল্ট করার চেষ্টা করলো, তার এগেনস্টে আমি কি করবো, এত কিছু ছোটবেলা থাকে না, চিমটি কাটতে হবে, রাইট। তো আমি বলছি দুটোই এক্সট্রিম কন্ডিশনে তৈরি হয়। একটা এক্সট্রিম কন্ডিশন হচ্ছে সবকিছু কেড়ে নেওয়ার, একটা এক্সট্রিম কন্ডিশন হচ্ছে সবকিছু পেয়ে যাওয়ার। এবার বড় অবস্থায় আমাদের প্রত্যেকের ভেতরে একটা করে বাচ্চা থাকে, সেই বাচ্চাটা আবার বলছি এটা সার্কামস্টেন্সিয়াল। সেই বাচ্চাটা যখন সার্কামস্টেন্সিয়াল, আমরা যখন ঘুরতে যাই, ধরো এক্সাম্পল দিচ্ছি, যেখানে কোনো ঘুমিয়ে পড়ার তাড়া নেই, কখন খেতে বসতে হবে তার তাড়া নেই, কোনো নিয়ম নেই বেসিক্যালি, তখন কিন্তু আমরা কথার জগৎটা রিলিভ করতে শুরু করি। তখন আমাদের ছোট, হ্যাঁ, রিলিফটা কিন্তু রেগুলার লাইফে সম্ভব না বড় হয়ে যাওয়ার পর, কারণ তোমার 10টা দায়িত্ব আছে, তুমি এই কাজটা করতে হবে, এখান থেকে ওই টাকাটা পেতে হবে, তবে গিয়ে ওইটা তুমি দিতে পারবে, ওই ইএমআই আছে, ওই তমুক আছে। যখন তুমি ঘুরতে যাও, যখন তুমি বন্ধুর বিয়ে থেকে 7 দিন কাটাও, তখন তুমি তোমার ওই ছোটবেলাটা আবার ফিরে আসে এবং তুমি রিলিফ করো। দুটোই এক্সট্রিম কন্ডিশন। আর যাদের কাছে কিছু নেই, তারাই বিপ্লব করছে প্রত্যেক মুহূর্তে। এই রূপকথার বিপ্লব, দুটোই এক্সট্রিম কন্ডিশনে তৈরি হওয়া, একই মুদ্রার দুটো পিঠ। সো ভটভটি ইউটিউবে 16ই আগস্ট রিলিজ হয়ে গেছে, তো তুমি কি বলবে? যারা দেখেছেন তারা তো বুঝেইছেন, যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের তুমি কি বলবে? এই ছবি ঠিক কোন মেসেজটা দেবে? এই ছবি এই মেসেজটাই দেবে যে স্বপ্নের মধ্যে বিপ্লব লুকিয়ে থাকতে পারে, আর বিপ্লবের মধ্যে প্রেম লুকিয়ে থাকতে পারে। এই ছবিটা অভিজ্ঞতার ছবি। এই ছবিটা শুধু গল্পের ছবি নয়, এটা একটা গল্প আছে, একটা গোল গল্প আছে, কিন্তু এটা শুধু গল্পের ছবি নয়, অভিজ্ঞতার ছবি। ভটভটি দেখুন, অভিজ্ঞতা লাভ করুন এবং শেয়ার করে নিন আপনার অভিজ্ঞতা কেমন ভটভটি দেখার, ভালো খারাপ মন্দ দারুণ যেটাই হোক না কেন আমাদের জানান, সোশ্যাল মিডিয়ায় লিখুন কিংবা ইউটিউবে, আমরা জানতে পারবো।
প্লুটো মিউজিকে ইউটিউব চ্যানেলে ভটভটি দেখা যাচ্ছে, প্লিজ ভটভটি দেখুন, আমাদের জানান। এখন এই পরিস্থিতিতে যদি খুব একটা দেখবার নাও ইচ্ছে করে, আপনাদের রইলো ভটভটি বিনামূল্যে রইলো প্লুটো মিউজিকের চ্যানেলে, দেখবেন। আর যদি দেখা হয়ে ওঠে, রিভিউ লিখতে ইচ্ছে না করে, তাহলে আপনারা আমাদেরকে পার্সোনালিও জানাতে পারেন বা কমেন্ট বক্সেও লিখতে পারেন। খুবই উত্তাল সময়, ভোলাটাইল একটা সময়। এই সময় দাঁড়িয়ে আমার বারবারই মনে হয় যে পাগলরাই একমাত্র পারে পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলতে, এবং ভটভটি এরকম একটা পাগল যে শুধু ভালোবাসার কথা বলে, যে শুধু প্রেমের কথা বলে, এবং আমাদের ছবিও সেটাই বলে। এই মুহূর্তে আমার মনে হয় মানুষের নিজেদের মনে সামাজিকভাবে, যেটা আমাদের আলোচনায় প্রথমেই উঠে এসেছিল, যে সামাজিকভাবে আমরা কতটা খারাপ হয়ে যাচ্ছি দিন দিন, ভালো হওয়ার একটাই উপায় ভালোবাসা, প্রেম। এগুলো মনে যত রাখবেন একে অপরের প্রতি, প্রকৃতির প্রতি, আমার মনে হয় সমাজটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। ভটভটি রইল আপনাদের জন্য প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে, উন্মুক্ত পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো সময়, যে কারোর সাথে সানন্দে দেখে ফেলতে পারেন। দেখে ফেলুন ভটভটি।